আজকে আমরা আলোচনা করব বা প্রশ্ন সমাধান করব সহকারী থানা শিক্ষা অফিসার 2015 এর সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান। শুধুমাত্র এটা প্রশ্ন সমাধান বললেই ভুল হবে। এখানে আমরা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, যেটা আগামীর পরীক্ষায় আপনার কাজে লাগবে। তাই ইতিমধ্যে আজকের ক্লাসটি আপনারা যারা দেখছেন সবাই ক্লাসে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের ক্লাসটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। আচ্ছা, আমাদের 1 নম্বর প্রশ্ন দেয়া আছে, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের লেখক কে ছিলেন? আয়েশা সিদ্দিকা সীমা 2 বছরের অভিজ্ঞতা লাগবে, জানা ছিল না, এটি সার্কুলারে আছে। মানসুর আফরিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এর লেখককে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই। ইতিমধ্যে আমাদের উত্তর দিয়েছেন মানসুর আফরিন। আমরা চলে যাচ্ছি উত্তরে। এটির হচ্ছে স্টিফেন হকিংস, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। এটির বাংলাও আসতে পারে, যে এর বাংলা কি? এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এর বাংলা হলো কালের সংক্ষিপ্ত ইতিহাস। কালের সংক্ষিপ্ত ইতিহাস। মূলত 1988 সালে তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন, স্টিফেন হকিংস। আমরা জানি যে স্টিফেন হকিংস একজন যুক্তরাজ্যের পদার্থবিদ ছিলেন। তিনি দীর্ঘ সময় স্নায়বিক রোগে আক্রান্ত ছিলেন, যে রোগের নাম হলো মটর নিউরন রোগ। আর স্টিফেন হকিংসের বাংলাদেশি বন্ধু ছিলেন, তিনি হচ্ছেন জামাল নজরুল ইসলাম, ঝিনাইদহের জামাল নজরুল ইসলাম। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। মাইক্রোসফট উইন্ডোজের সর্বশেষ ভার্সন কোনটি? মাইক্রোসফট মাইক্রোসফট বলতে হবে, মাইক্রোসফট উইন্ডোজের সর্বশেষ ভার্সনের নাম দেখি কারা জানেন। মাইক্রোসফট উইন্ডোজের সর্বশেষ ভার্সনের নাম কি? তো যখন এই প্রশ্নটি হয়েছিল তখন হলো সর্বশেষ ভার্সন ছিল উইন্ডোজ 9, বাট এখন উইন্ডোজের সর্বশেষ ভার্সনের নাম হলো উইন্ডোজ 11। এখন বর্তমান সর্বশেষ ভার্সন উইন্ডোজ 11। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের জন্য। এটি কোন কাব্যগ্রন্থ ছিল? আমাদের আয়েশা সিদ্দিকা সীমা, নজরুল ইসলাম উত্তর করেছেন। রোকসানা জান্নাত, এটি হলো গীতাঞ্জলি। গীতাঞ্জলি মূলত হলো 157টি গানের সংকলন। আর এই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদক হচ্ছেন W.B. Yeats। এর ইংরেজি অনুবাদক কে ছিলেন? E.B. Yeats। U.B.
টোটস। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রাপ্ত একজন বয়স্ক মানুষের প্রায় 60 ভাগ পরিমাণ পানির প্রাপ্ত একজন মানুষের শরীরের প্রায় 60 ভাগ পানির পরিমাণ কত? পানির পরিমাণ কত? 4 নাম্বার জানাবেন। নীলিমা রানী উত্তর দিয়েছেন 60 ভাগ। আমাদের 60 ভাগ পানির পরিমাণ হচ্ছে প্রায় 60 ভাগ। আমাদের একজন সুস্থ সবল মানুষের দৈনিক 3 থেকে 4 লিটার পানি পান করা প্রয়োজন। আচ্ছা, আপনাদেরকে বলতে হবে সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান ইয়েস উত্তর দিয়েছে অলরেডি পারভেজ আহমেদ 6টি। সুষম খাদ্যের উপাদানগুলো কি কি? শর্করা, শর্করা, আমিষ, তারপর হচ্ছে কি শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ, ভিটামিন, খনিজ লবণ, চর্বি মানে স্নেহ পদার্থ এবং পানি। চলে যাচ্ছি 6 নাম্বার। এটি হলো আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল কোথায় অবস্থিত? যে খালটি খনন করা হয়েছিল 1859 থেকে 1869 সাল পর্যন্ত। সুয়েজ খাল হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম কৃত্রিম সামুদ্রিক খাল। সুয়েজ খাল দুটি সাগরকে যুক্ত করেছে, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। পরবর্তীতে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের 1956 সালে সুয়েজ খালকে জাতীয়করণ করেছিলেন। এটি হচ্ছে মিশরে। 7 নাম্বার প্রশ্ন, মুদ্রা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। কয়েকটা মুদ্রা পড়লেই হবে, একদম 193টা দেশের মুদ্রা পড়া দরকার নাই। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রা, সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, এর মুদ্রার নাম কি? আমাদের 7 নাম্বার উত্তর এখনো দেখতে পাচ্ছি না। আশিস বড়ুয়া উত্তর দিয়েছে ইয়ান। ইয়েস, তার উত্তরটি সঠিক হলো ইয়ান। আর পাউন্ড মূলত আমাদের যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড। রিয়াল হচ্ছে সৌদি আরবিয়া, ইউনাইটেড কিংডম অফ সৌদি আরবিয়া। সৌদি আরবের মুদ্রা হচ্ছে রিয়াল। ডলার হচ্ছে আমেরিকার। চলে যাচ্ছি 8 নাম্বার। সিরডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিরডাপ এর পূর্ণরূপ হলো সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট। সিরডাপ এর পূর্ণরূপ হচ্ছে সেন্টার অন ইন্টিগ্রেটেড সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া and the Pacific। সিরডাপ এটি গঠিত হয়েছে 1979 সালে।
আর এর সদর দপ্তর হলো ঢাকায়। ঢাকার যেখানে সেটির নাম হচ্ছে চামেলি হাউস। মনে রাখবেন, চামেলি হাউস, জায়গাটার নাম হচ্ছে চামেলি হাউস। এনামুল স্যার, নেক্সট ক্লাস 9টায় নিলে ভালো হয়। আচ্ছা, নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 9 নম্বরে। বিমস্টেক কোন ধরনের সংগঠন? বিমস্টেক কোন ধরনের সংগঠন এটি বলবেন। বিমস্টেক এটি গঠিত হয়েছিল 1997 সালে। বর্তমান বিমস্টেকের দেশ হচ্ছে 7টি দেশ রয়েছে। বিমস্টেকের হলো একটি অর্থনৈতিক সংগঠনের নাম হচ্ছে বিমস্টেক, যার সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। বিমস্টেক। সোলাইমান উত্তর করেছেন। চলে যাচ্ছি আমরা 10 নম্বর প্রশ্নে। এটিও আন্তর্জাতিকের প্রশ্ন। কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে? প্রণালী থেকে আপনাদের প্রশ্ন থাকবে, একটু মার্ক করে রাখেন। প্রণালী থেকে প্রশ্ন থাকবে। প্রণালী মানে হলো যে দুটো ভূখণ্ড যদি কোনো জলরাশি দ্বারা পৃথক হয় সেটি হচ্ছে প্রণালী। আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, যদি আপনাদের এটা দেশ ভিত্তিকও আসতে পারে, কোন কোন দেশকে পৃথক করেছে? যে আফ্রিকার মরক্কো, বিয়োগ ইউরোপের কে? ইউরোপের হচ্ছে স্পেন। এই দুটো দেশকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয়। জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্য সাগরের প্রবেশদ্বার বলা হয়। তো দেখেন বন্ধুরা, সাধারণ জ্ঞান তেমন একটা কঠিন আসে না, আসলে সাধারণ জ্ঞান চর্চার বিষয়। আমরা সাধারণ জ্ঞানের জন্য যদি এই মুহূর্তে কয়েকটা গাইড বই ফলো করি তাহলে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবো না, কারণ গাইড বই একাধিক বা অনেক বিস্তৃতভাবে দেয়া আছে, বিস্তরভাবে। তাই আমাদের এই প্রশ্ন, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে আমাদের সাজেশন ভিত্তিক যদি এই মুহূর্তে আমরা পড়তে পারি তাহলে অল্প সময়ে আমরা ভালো একটি আউটপুট নিতে পারবো। বাট সাধারণ জ্ঞানের জন্য যদি আমরা প্রচলিত বইগুলো পড়ি তা আমাদের টাইম ওয়েস্ট হয়ে যাবে, যেহেতু সময় আমাদের একদম হাতে কম। এই পরীক্ষাটা 3-4 মাসের মধ্যে হতে পারে। তাই এই প্রিলিমিনারি পড়ার সাথে সাথে যদি আপনি লিখিতের একটা প্রিপারেশন নিয়ে রাখেন তবে আপনার জন্য, চাকরি পাওয়ার জন্য এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? জাতিসংঘের বর্তমান মহাসচিব তিনি কোন দেশের নাগরিক? মহাসচিব জাতিসংঘের তিনি হচ্ছেন প্রশাসনিক প্রধান, যার মেয়াদকাল হলো 5 বছর। যখন 2015 সাল ছিল তখন ছিল দক্ষিণ কোরিয়ার, বান কি মুন ছিল তখন 8ম। বাট বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম হলো অ্যান্তোনিও গুতেরেস।
গুতেরেস, তিনি হচ্ছেন নবম, তার বাড়ি হচ্ছে পর্তুগালের। আমরা চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্ন। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি? এটি আমাদের মহাদেশের প্রশ্ন। সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, আশিস বড়ুয়া, হাসি মধু, মানসুরা আফরিন, আসমা আক্তার। আয়তনের সবচেয়ে বড় দেশের নাম হলো রাশিয়া। তো আয়তনটাও পড়ে রাখতে পারেন, 1,75,70,200 বর্গ কিমি। এটি হচ্ছে রাশিয়ার আয়তন। এটি হলো রাশিয়ার আয়তন। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশের নাম হলো কানাডা, দ্বিতীয় বৃহত্তম। আর তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে চীন। চতুর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন, 13 নম্বর। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? খুব ইজি। সার্ক একটি আঞ্চলিক অর্থনৈতিক জোটের নাম সার্ক। সার্কের বর্তমান সদস্য দেশ হলো 8টি। সর্বশেষ সদস্যর নাম হলো আফগানিস্তান। এটি হচ্ছে কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডু, নেপাল। 1985 সালের 8 ডিসেম্বর সার্ক গঠিত হয়েছিল। 14 নম্বর। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? মামুন উত্তর দিয়েছেন। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? চীনের মহাপ্রাচীর, এটি চীনের উত্তর সীমান্তে অবস্থিত। বিশেষ করে মঙ্গল জাতিগোষ্ঠীর হাত থেকে বাঁচার জন্য এই মহাপ্রাচীর নির্মিত হয়েছিল। এর রাইট অ্যান্সার হচ্ছে, সঠিক হলো 6,400 বর্গ কিমি বা 4,000 বর্গ মাইল। বাট এই ক্ষেত্রে অপশনে নাই, সেক্ষেত্রে আমরা 6,500টা দিতে পারি, না হলে ফাঁকা রাখবো। আচ্ছা, 15 নম্বর জানাবেন। 2015-16 অর্থ বছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি কত ধরা হয়েছিল? বাজেটে প্রবৃদ্ধি কত ধরা হয়েছিল? আচ্ছা, এটি হলো 7.2 ধরা হয়েছিল, বাট আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 2024-25 অর্থ বছরে প্রবৃদ্ধি কত ধরা হয়েছে? 24 এবং 25, ইম্পর্টেন্ট। প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.5%। আচ্ছা, এটি বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রশ্ন।
পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? এটি বাংলাদেশ বিষয়াবলীর প্রাচীন যুগের প্রশ্ন। পাহাড়পুর হচ্ছে নওগাঁতে অবস্থিত। আর অষ্টম শতাব্দীতে পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এই পাহাড়পুরের এই বিহার নির্মাণ করেছিলেন। এটিকে আমরা সম্পুর বিহার নামেও জানি। 17 নম্বর জানাবেন সবাই, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কি ধরনের প্রতিষ্ঠান? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, আপনাদের এটিও পরীক্ষা নেবে, পাবলিক সার্ভিস কমিশন, এটা জেনে রাখা ভালো, এখান থেকে প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। 17 নম্বর জানিয়েছেন আসমা আক্তার সাংবিধানিক প্রতিষ্ঠান, এটিও আসতে পারে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ? 137 নং অনুচ্ছেদ অনুযায়ী আমাদের পিএসসি গঠনের ব্যাপারে বলা হয়েছে। পিএসসির বর্তমান চেয়ারম্যান যিনি আছেন তিনি আছেন ডক্টর সোহরাব হোসেন। চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? 18 নম্বর আবারও উত্তর দিয়ে র্যাঙ্কিংয়ে চলে এলো আসমা আক্তার। এটি হচ্ছে 1921 সালের 1 জুলাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি? এটিও আসতে পারে। সনের নাম হলো নাথান কমিশন, যেটি 1912 সালে গঠিত হয়েছিল। নাথান কমিশন। 19 নাম্বার, ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? আচ্ছা, আমাদের একজন জানতে চেয়েছে এমএসটি তাশরিফা খাতুন, কোর্সটি কি প্রিলি প্লাস রিটেনের জন্য না, এটি শুধুমাত্র প্রিলিমিনারির জন্য। বাংলা 25 এবং সাধারণ জ্ঞান 50 নাম্বারের প্রিপারেশনের জন্য। লিখিত কোর্স পরবর্তীতে হবে। ভোমরা স্থলবন্দর, সবাই ঝটপট উত্তর করবেন। শিল্পা জান্নাত উত্তর দিয়েছেন। আচ্ছা, আমাদের এটির উত্তর হচ্ছে ভোমরা সাতক্ষীরাতে। লালমনিরহাটে একটি বন্দর রয়েছে, সেটির নাম হচ্ছে বুড়িমারি। ফেনীতে একটা বন্দর রয়েছে বিলোনিয়া। তো আমাদের বর্তমান স্থলবন্দর রয়েছে 25টি। বর্তমান স্থলবন্দর 25টি স্থলবন্দর রয়েছে। আচ্ছা, 20 নাম্বার জানাবেন, সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত? সুন্দরবন এর অন্য নাম হলো বাদাবন। শিবসা নদীর তীরে সুন্দরবন অবস্থিত। এটি বাংলাদেশের ইউনেস্কো কর্তৃক একটি বিশ্ব ঐতিহ্য। সঠিক উত্তর হচ্ছে 62%। সুন্দরবন বাংলাদেশের অংশ। 62% সঠিক উত্তর নেই এখানে। এক্ষেত্রে আপনার সুন্দরবনের আয়তনটা মনে রাখবেন। আয়তন 10,000 বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো দেশের মধ্যে রয়েছে।
আচ্ছা বলবেন 2015 সালে 21 পদকে ভূষিত হয়েছিলেন কতজন? ঝটপট করে উত্তর করবেন, কতজন 21 পদকে ভূষিত হয়েছিলেন? আমাদের পরীক্ষার জন্য 2025-এরটা ইম্পর্টেন্ট। এটি হচ্ছে 15 জন ভূষিত হয়েছিলেন, বাট আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে 2024 সালে কতজন পেয়েছেন বলেন তো, পারেন কিনা? 2024 সালে কতজন পেয়েছেন? 21 জন পেয়েছেন, 21 জন। চলে যাচ্ছি আমরা মুক্তিযুদ্ধের সেক্টর 2 নম্বরের অধিনায়ক কে ছিলেন, মানে সেক্টর কমান্ডার কে ছিলেন মুক্তিযুদ্ধের? মেজর, হ্যাঁ 2 জন ছিলেন। এটি হচ্ছে মেজর খালেদ মোশাররফ 2 নম্বরে ছিলেন। তার সাথে আরেকজনও ছিল, এটিএম হায়দার। 23 নাম্বার জানাবেন মহান মুক্তিযুদ্ধের প্রশ্ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রথম স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন? জাতির জনক শেখ মুজিবুর রহমান কবে প্রথম স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? 10 জানুয়ারি 1972-এ। আমাদের মৌ চৌধুরী, চিন্ময়, চৈতি, রহিমা, তাসনিম উত্তর দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। তিনি মূলত পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়েছিলেন 8 জানুয়ারি 1972 সালে। এরপর লন্ডন থেকে তিনি দিল্লি হয়ে 10 জানুয়ারি 1972 সালে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এই জন্য 10 জানুয়ারি হচ্ছে আমাদের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। চব্বিশ নাম্বার জানাবেন মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকার গঠিত হয় কবে? প্রবাসী সরকার, যেটাকে পরবর্তীতে বলা হয়েছিল মুজিবনগর সরকার, কবে গঠিত হয়? 24 নাম্বার জানাবেন সবাই, 24। আমাদের মাহমুদা জামান, অনুপ বালা, মৌ চৌধুরী। উত্তরটি হলো আমাদের 10 এপ্রিল। এটি ভারতের আগরতলায় হয়েছিল 10 এপ্রিল। বাট আমাদের প্রবাসী সরকারের শপথ নেওয়া হয়েছিল 17 এপ্রিল। এটি করা হয়েছিল মুজিবনগরের মেহেরপুরে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন দেখব, সেটি হলো প্রতি ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য কয় মিনিট? আচ্ছা, একজন জানতে চেয়েছেন প্রবাসী সরকার বিষয়টি বুঝিয়ে বলুন। তো মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের নির্দিষ্ট ভূখণ্ড ছিল, জনগণও ছিল,
আমাদের একটি সরকার গঠন করা খুব দরকার হয়ে পড়ে। আমরা যদি সরকার গঠন না করতাম তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডল বলতো যে আমরা পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য আমরা আন্দোলন করছি। তাই ভারতের পরামর্শে 10 এপ্রিল 1971 সালে ভারতের ত্রিপুরার আগরতলায় যখন আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল, সেই দিনে আমাদের প্রবাসী সরকার গঠিত হয়। আর এই সরকারের শপথ নেওয়া হয়েছিল 17 এপ্রিল 1971 সালে তৎকালীন বৈদ্যনাথ তলায় মেহেরপুরে। প্রতি ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। পৃথিবীর যে দাঁড়ানো রেখাগুলো আছে সেগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। আর এই রেখার মাধ্যমে সময়ের ব্যবধান নির্ণয় করা হয়। আপনি 1 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলেই আগের দ্রাঘিমার সাপেক্ষে আপনার সময়ের পার্থক্য হবে 4 মিনিট। তো আজকে আমরা 2015 সালের এটিও জিকের প্রশ্ন সমাধান করলাম। ক্লাসটি আপনাদের কেমন লাগলো? আর সাধারণ জ্ঞান খুবই সহজ যদি আপনার প্রিপারেশনটা গোছানো হয়। কি পড়তে হবে, কি বাদ দিয়ে পড়তে হবে, এইটুকু অ্যানালাইসিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার সাধারণ জ্ঞানের এই সবগুলো টপিক টাচ করতে আপনার 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনি সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন। তো এই মুহূর্তে আপনার জন্য আমার পরামর্শ হলো আপনি বেশি করে বিগত সালের প্রশ্নগুলো দেখে যান, প্রশ্নগুলো অ্যানালাইসিস করুন। এরপর প্রশ্নগুলো দেখে টপিক আপনি সিলেক্ট করবেন, কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আপনি অধ্যায় ভিত্তিক টপিক ধরে ধরে পড়বেন এবং পড়ার পর আপনি নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবেন। এটিও নিয়োগ পরীক্ষা 3-4 বছর পর পর একবার করে আসে। তো এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এখানে আপনার কোনো জেনারেল প্রার্থী নাই, শুধুমাত্র যারা বিভাগীয় প্রার্থী তারাই আবেদন করতে পারবে। তো আপনি যদি একটু সিরিয়াস হন, একটু চোখ কান খোলা রাখেন বা বিষয়ভিত্তিক এক্সপার্টের কাছে যদি আপনি একটু তালিম নিতে পারেন তাহলে কিন্তু আপনি প্রথমবার এই পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ বাজিমাত করতে পারেন। তাই আপনারা যারা এটিও নিয়োগ পরীক্ষার জন্য জিকে এবং বাংলার একদম সুপার সাজেশন ভিত্তিক তালিম নিতে চান তাহলে এই যে আমার ডেসক্রিপশনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত জানার জন্য আপনারা নক করতে পারেন। আপনাদের বিশাল ডিসকাউন্টে অনলাইনে জিকে এবং বাংলা কোর্সে ভর্তি চলছে। জিকে এবং বাংলা এই দুটো আমি আপনাদের অধ্যায় ভিত্তিক টপিক ধরে ধরে পড়াবো। আপনাদের টোটাল ক্লাস থাকবে 30 থেকে 35টি। প্রতিটি ক্লাসের বিপরীতে আপনাদের একটি করে সুপার সাজেশন পিডিএফ নোট দেওয়া হবে এবং প্রতিটি ক্লাসের বিপরীতে একটি করে ক্লাস টেস্ট হবে এবং চূড়ান্তভাবে আপনাদের 10টি মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা অ্যাডমিশন নিতে আগ্রহী দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আগামী 10 তারিখ থেকে আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে। তো ইনশাল্লাহ আমরা আগামীকাল ঠিক 8টায় বাংলার প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সাথে থাকব। আমি মোহাম্মদ আল আমিন দীর্ঘ 15 বছর থেকে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জব সেকারদের ক্লাস নিয়ে আসছি। তো আজকে এই পর্যন্তই। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।